বড়লোকের বিগড়ে যাওয়া সাইকোপ্যাথ মেয়ে পল্লবী। সে যা চায় যে কোনো মূল্যেই হোক পল্লবী তা নিয়েই ছাড়ে। এক পর্যায়ে পল্লবীর নজর তার কলেজেরই মধ্যবিত্ত পরিবারের প্রফেসর অরিন্দমের উপর পড়ে। সে ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করে। তবে এখানেই ঘটে যায় বিপত্তি। প্রফেসর অরিন্দম শুধুমাত্র তার স্ত্রী মিথিলাকে ভালোবাসে, যা পল্লবী সহ্য করতে পারে না। তাই ভালোবাসার মানুষকে পেতে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর খেলা, যে খেলায় কে যে শেষ পর্যন্ত জিতবে আর কে হেরে যাবে তা বোঝা বড় মুশকিল। শত বছরের পুরনো পাপ, রাজনীতি এবং ব্যক্তিগত সম্পর্কের জটিল রহস্য নিয়ে থ্রিলারে ভরপুর আজকের সিরিজ বাতাসে গুনগুনের কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মধ্যরাতে বাইকে করে অরিন্দম কোথাও যাওয়ার পথে গাড়ি থামিয়ে তার স্ত্রীকে ফোন দিয়ে বলে, কোথায় আছো তুমি? মন দিয়ে শোনো, গাড়ি সোজা মেইন রোডে ওঠাতে বলবে, আর যেখানে আসতে বলেছিলাম সেখানে আসবে না। স্ত্রী জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? অরিন্দম পাশে একটা ট্রাক দেখে ফোন কেটে দেয়। পরক্ষণে অরিন্দমের চোখের সামনেই তার স্ত্রীর গাড়িটি ইচ্ছাকৃতভাবে সেই ট্রাক দিয়ে ধাক্কা দেয়া হয়। মেয়েটি আধমরা হয়ে পড়ে আছে। এই সবকিছু অরিন্দমের চোখের সামনে ঘটেছে। তার গা হাত পা এখনো কাঁপছে। অরিন্দম জানতো এরকম একটা দিন আসবেই। সে এমন দিনের জন্য প্রস্তুত ছিল। আসলে কি জানেন তো, পেটের টান মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। ঠিক যেভাবে অরিন্দম পট্টনায়কের দুনিয়ায় ঢুকে গিয়েছিল, সিন পরিবর্তন হয়। একদল গুন্ডারা বসে রয়েছে। এক মহিলাকে ব্যাগ ভরে টাকা দেয়া হয়। মহিলাকে বলে, আমরা টাকা চাই না, আমরা বিচার চাই। নিমিষেই মহিলা শেষ হয়ে যায়। এই হচ্ছে হলদিপুরের বস প্রকাশ পট্টনায়ক, অরিন্দমের কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। অর্থাৎ তার জীবনের মধুচন্দ্রিমার চাবি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই হচ্ছে সুনীল। সুনীল শহরের একজন ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এসেছে, যারা হলদিপুরের একটি বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায়। এই জন্য তারা সেই এলাকার জমিগুলো কিনতে চায়। প্রকাশ পট্টনায়ক হলেন গ্রামের প্রভাবশালী একজন ব্যক্তি এবং জমির ব্যাপারে তার প্রভাব ছিল। তাই সুনীল প্রথমে তার সাথে যোগাযোগ করে। সিন চলে যায় আবারও হসপিটালে। অরিন্দম স্পষ্ট বুঝতে পারছিল তার স্ত্রী মিথিলার ওপর আক্রমণের টার্গেটের কাহিনী শুরু হয়েছে। 10 মাস আগে পল্লবীর দুনিয়াতে যখন অরিন্দমের এন্ট্রি হয়, তখন থেকেই বিপদের শুরু হয়। এই হচ্ছে পল্লবী পট্টনায়ক, যে কিনা অরিন্দমের জীবনের পাপের উপযুক্ত শাস্তি। সকলেই ডিলের ব্যাপারে আলোচনা করার সময় পল্লবী এসে প্রকাশকে বলে, কাকু চাবি, কাল থেকে মায়ের গাড়িটা নিয়ে যাব। গাছে ধাক্কা লেগে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ওটা আর কলেজে নিয়ে যাওয়া সম্ভব নয়। মা বলে, তোমার লাগেনি তো মা? পল্লবী বলে, না মা। কাকু বলে, সব তো ঠিক আছে, কিন্তু গাড়ি তো পাওয়া যাবে না, কারণ ওইটা তোমার শুভম দা ইউজ করে। পল্লবী কিছুক্ষণ চুপ থেকে বলে, সুনীল দা কাগজপত্র সাইন করানোর জন্য এনেছিলেন না? এটা তো আজকে হবে না। আজকে আমার মুড নেই সুনীল দা। আমার বাবার ব্যবসা আমি ঠিক বুঝে নেব। পল্লবীর বাবা নেই, চাচা বর্তমানে এখন সব ডিল করছে। আজ কলেজে অরিন্দম ইতিহাস নিয়ে লেকচার দিচ্ছে। এই মুহূর্তে পল্লবী পারমিশন না নিয়ে ক্লাসে ঢুকে পড়ে। প্রভাবশালী বংশের মেয়ে, তাই অরিন্দমেরও কিছু বলার নেই। সে তার মতো ক্লাস কন্টিনিউ করে যায়। ছুটির ঘন্টা বেজে যায়, সকলে চলে যায়। পল্লবী আনমনে কি যেন ভাবে। এরপর খাতায় ডাকাডাকি করে। অরিন্দম তার কাছে গিয়ে বলে, এক্সকিউজ মি, কোনো সমস্যা? কিছু হয়েছে? তোমার নাম কি? তুমি কান্না করছো কেন? এই প্রথম পল্লবী আর অরিন্দমের চোখে চোখ পড়ে। পল্লবী কোনো কথার উত্তর দেয় না। মৃদু হাসি দিয়ে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে যাওয়ার আগে আরেকবার অরিন্দমের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। ঠিক এই মুহূর্তে 10 মাস আগে ফিরে যেতে পারলে অরিন্দম জীবনের চিত্রনাট্যে কন্ট্রোল জেড মেরে দিত। পরদিন যথারীতি পল্লবী কলেজে আসে। পাশ থেকে অরিন্দম হেঁটে যাচ্ছিল। তার চোখে চোখ পড়াতে ভুলবশত পল্লবী হোঁচট খেয়ে পড়ে যায়। অরিন্দম দৌড়ে এসে বলে, লাগেনি তো তোমার? দেখা যায় পায়ে অনেকখানি কেটে গিয়েছে। পল্লবীর ছোটবেলার কথা মনে পড়ে যায়। ঠিক এই পরিস্থিতিতেই তার বাবা তাকে কতটা আগলে রাখতো। বাবার মতো ভালোবাসায় যেন অরিন্দমের চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। শুরু হয়ে যায় বাতাসে গুনগুন, আর এনাদের ফাগুনও চলে আসে। পল্লবী কল্পনায় অনেক কিছু ভেবে নেয়। পল্লবী চলে যাওয়ার পর পাশ থেকে অরিন্দমের কলিগ বলে, চিনিস মেয়েটাকে? পল্লবী পট্টনায়ক, কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান প্রকাশ পট্টনায়কের ভাইজি। বেনারস থেকে কি সব ঝামেলা করে এখানে ভর্তি হয়েছে। খুব বদমেজাজি স্বভাবের, কিন্তু তাই সবকিছু বুঝে শুনে এগোস, ঠিক আছে? অরিন্দম মুচকি হাসি দেয়। এরপর থেকে পল্লবী অরিন্দমকে ভালোবাসতে শুরু করে। যত সময় যাচ্ছিল পড়াশোনার বাহানায় পল্লবী অরিন্দমের কাছাকাছি থাকার চেষ্টা করছিল। অরিন্দমও কিছু না বুঝেই তাকে সময় দিতে শুরু করে। এদিকে দেখা যায় অরিন্দমের স্ত্রী রয়েছে। তাদের প্রেমও জমে ক্ষীর। রাতের বেলা নদীর মধ্যে একটা বোট ব্লাস্ট হয়। অফিসার বলে 11টা খুনের চার্জ, 3টা পলিটিক্যাল মার্ডার,
ইউবির দাদা আর এখানকার পট্টনায়ক ফ্যামিলির পেছনে ডান হাত হচ্ছে মুন্না। বাপ মরায় দিদি হলদিপুর ফিরেছে, তাহলে ভাই ফিরবে না কেন? বর্ডার লক, তাই ভাই মুন্না নদীপথে নৌকা করে ফিরছিল, কিন্তু শয়তান তো বুঝতে পারেনি তার জন্য বাবা এখানে অপেক্ষা করছে। এই বলেই কনস্টেবলের হাতে গুলি করে। ভয় পাবেন না, রিপোর্টারদের বলবেন আমার হাত থেকে বন্দুক কেড়ে আপনাকে গুলি করেছে। ওদের নৌকায় গান পাউডার ছিল, ক্রস ফায়ারিং এর জন্য ব্লাস্ট হয়েছে। আচ্ছা, এখানকার ফেরিঘাটের ইলিগাল অ্যাক্টিভিটিস কার আন্ডারে হয়? এ কথায় কনস্টেবল ভয়ে থমকে ওঠে। নিউজে মুন্নার মৃত্যুর খবর শুনে প্রকাশ বলে, একটা লোক কতবার মারা যাবে সুনীল? সুনীল বলে, এই জন্যই বলেছিলাম বেনারসে মুন্নার ডেড বডি দেখে তারপরে আমরা ফিরি। কাকু বলে, আমি কিন্তু মুন্নাকে এখানে চাই না। মুন্না থাকলে পল্লবীর হাত আরো শক্ত হবে। 14 বছর আগে বাবা তার ছোট পল্লবীকে রাজকন্যার গল্প শোনাচ্ছিল। তখন তার লোকেরা একজনকে বস্তার মধ্যে ঢুকিয়ে বেধড়কভাবে পেটাচ্ছে। এই মুহূর্তে বাবা সেখানে চলে আসে, তার লোকেদের মারধর করতে মানা করে। বস্তার মুখ খুললে এত ধুলাই খাওয়ার পরও রক্তাক্ত অবস্থায় একটি ছেলে সেই মুড নিয়ে বস্তা থেকে বের হয়। পট্টনায়ক বলেন, তুমি কার জন্য চাকরি করো? ছেলেটা বলে, টাকার জন্য। পট্টনায়ক বলে, টাকা নিয়ে সমস্যা নেই, কিন্তু বেইমানের কোনো জায়গা নেই। এই মুহূর্তে পল্লবী চলে আসলে বাবা তাকে জিজ্ঞেস করে, মামুনি, একে নিয়ে কি করা যায় বলো তো? পল্লবী তার বাবার দিকে তাকিয়ে বলে, কি নামে ডাকবো বাবা ওকে? ছেলেটি বলে, মুন্না। সিন বর্তমানে চলে আসে। অরিন্দম তার কোয়ার্টারে বসে রান্না করছে। রান্না যদিও ঠিকঠাক পারে না, তবে তার ফোনে বউয়ের কথা মতো রান্নার চেষ্টা করছে। ঠিক এই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। অরিন্দম দরজা খুলে পল্লবীকে দেখতে পায়। পল্লবী ভেতরে প্রবেশ করে। অরিন্দম তার কলিগ পল্লবীকে দেখে কিছুটা ইতস্তত বোধ করে, কারণ এটা প্রফেসর কোয়ার্টার, তাই পল্লবী বাইরে গিয়ে কথা বলার অফার করে। বিষয়টা সামাল দিতে অরিন্দম রাজি হয়ে যায়। বাইরে গেলে পল্লবী বলে, তোমার সাথে একজনের খুব মিল পাই আমার বাবার। যদি আজ বেঁচে থাকতো তাহলে তোমাকে খুব পছন্দ করতো। আচ্ছা যাক, এসব কথা বাদ দাও, তুমি এখন আমাদের বাড়ি চলো, এখানে আর থাকতে হবে না। অরিন্দম বলে, আমি এখানে ঠিক আছি, কিছুদিন পর চাকরি পার্মানেন্ট হয়ে গেলে তো এমনিই কোয়ার্টার পাবো। পল্লবী তাকে সঙ্গে করে নিয়ে বাড়ি যাবে, আর অরিন্দম যাবে না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়। এ সময় গাড়ির ড্রাইভার রাত হয়ে যাওয়ার কারণে ম্যাডামকে বাড়ি যাওয়ার জন্য তাড়া দিতে শুরু করে। অমনি রেগে পল্লবী ড্রাইভারের গলে একটা ঠাস করে চড় বসিয়ে দেয়। পল্লবী বলে, আমি যখন একটা কথা বলি একবার বলি, আর একবারেই শুনবে, তা না হলে আমার মাথা গরম হয়ে যায়। এই বলে মুচকি হাসিতে অরিন্দমকে বাই বলে চলে যায়। কিছুক্ষণ পর অরিন্দম চলে যায়। দূর থেকে কেউ একজন এদের ফলো করছিল। তৎক্ষণাৎ সেই বেরিয়ে ফোন আসে। পল্লবী ওপাশ থেকে বলছে, মুন্নাদা, কোথায় আছো তুমি? মুন্না বলে, হ্যাঁ দিদি, আমি এখানেই আছি। পরদিন সকালে অরিন্দম প্রিন্সিপালের রুমে বসে রয়েছে। স্যার বলে, কোয়ার্টারের পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, মাঝে মাঝে আবার সাপের উৎপাতও লেগেই থাকে। শনি রবিবার আমাদের ইউনিভার্সিটিতে ওপেন ক্লাস হয় জানো তো। হিস্ট্রি এমএ ক্লাসের জন্য তোমার নাম রেফার করছি। অরিন্দম বলে, স্যার আমাকে ওই 2 দিন একটু বাড়ি যেতেই হয়। স্যার তার কোনো কথা না শুনেই বলে, রেমুনেশন খুব ভালো, তোমাকে লক করলাম, ঠিক আছে? অরিন্দম বুঝে যায় এই রেফারটা নিশ্চয়ই পল্লবী তার কাকুর মাধ্যমে করিয়েছে। পরবর্তীতে এই খবর শুনে মিথিলা বলে, তার মানে এখন থেকে শনি রবিবারও আসতে পারবে না? অরিন্দম বলে, হ্যাঁ সেটাই তো বলছি, শুনতে পাচ্ছ না নাকি? পরে কথা বলছি, এখন রাখো। মিথিলা বলে, কি হয়েছে বলো তো? 2 দিন ধরে দেখছি কথায় কথায় রাগ দেখাচ্ছ। অরিন্দম বলে, আমার ভালো লাগে না মিথি, শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তো এত কিছু চাইনি। মিথিলা বলে, দেখো, অ্যাডজাস্ট হতে সময় লাগবে, নতুন একটা চাকরি, কলেজদের মানুষদেরও রাগিও না, যা বলছে মেনে নাও। তাছাড়া খরচ খরচাও তো আছে তাই না? আর আমি তো এদিকে আছি, আমি সামলে নেবো মাকে, তুমি ভেবো না। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? অরিন্দম হ্যাঁ বলে। মিথিলা বলে, তাহলে মাথা ঠান্ডা করে একবার আই লাভ ইউ বলো। এই মুহূর্তে পল্লবী পেছন থেকে ডাক দেয়। পল্লবী বলে, কার সাথে কথা বলছো? দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছো। মন চাইলে আমাকে খুলে বলতে পারো। অরিন্দম কিছুটা রেগে বলে, শোনো পল্লবী, তোমাকে কিছু কথা জানানোর দরকার আছে। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোটবেলা থেকে একটা কথাই জেনে এসেছিলাম, যে বড়লোকদের মনের কথা যেসব চলে সেগুলোর সাথে আমরা পেরে উঠবো না, তাই দূরে থাকাই ভালো। তাই আমার মনের মধ্যে কি চলছে সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ সেটার জন্য তোমাকে যতটা নিচে নামতে হবে তুমি তা পারবে না। তাই ওপরে দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই, দয়া করে সব বন্ধ করো। আসি।
পরদিন সকালে প্রকাশের লোকেরা অরিন্দমের বাসার জিনিসপত্র একটা ট্রাকে উঠিয়েছে। প্রকাশের ডান হাত তুষার তার ফোন অরিন্দমকে দিয়ে প্রকাশ স্যারের সাথে কথা বলতে বলে। প্রকাশ স্যার অরিন্দমকে কোনো ধরনের কথা বলার সুযোগ না দিয়ে বলে, আমি জানি কোয়ার্টারে থাকতে তোমার অসুবিধা হচ্ছে, তাই আমি আমার দলবল পাঠিয়ে দিয়েছি, তুমি তাদের সাথে চলে আসো। অরিন্দমও নিরুপায়। আর এসব কথা বলার পর প্রকাশ স্যারের সামনে পল্লবী সেই বিদ্যুৎ ফ্যাক্টরির ডিলে স্বাক্ষর করে দেয়। কিছুক্ষণ পর যথাক্রমে অরিন্দম সে বিলাসবহুল বাড়িতে চলে আসে। এই মুহূর্তে মিথিলা ফোন করে। অরিন্দম ফোনটা রিসিভ করলে মিথিলা বলে, ডাক্তার কেমোথেরাপির আগে কয়েকটা টেস্ট দিয়েছে, বললো টেস্টগুলো আর্জেন্ট করাতে হবে। অরিন্দম বলে, ঠিক আছে, আমি দেখছি কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা। এই সময় পল্লবীকে আসতে দেখে অরিন্দম দ্রুত ফোনটা কেটে দেয়। দূর থেকে প্রকাশ স্যার পল্লবীর মাকে বলে, নতুন খেলার পুতুল পেয়েছে, খেলতে দাও। মামনি যত ব্যস্ত থাকবে তত ভালো। আর ছেলেটা যতদিন না আমাদের সাথে আঘাত করছে ততদিন ওর এই খেলাটা চালিয়ে রাখতে হবে। বিকেলবেলা নদীর পাড়ে পল্লবী অরিন্দমকে বলছে, জানো ছোটবেলায় আমার বাবা আমাকে এখানে নিয়ে আসতো। এক রাজকুমারের অনেক গল্প বলতো। সেই ছোট থেকে যাকেই চেয়ে এসেছি তাকেই হারিয়ে ফেলেছি, রাখতে পারিনি। যখন তুমি রাগ দেখালে ভালো লাগলো। আচ্ছা অরিন্দম, তোমাকে বিশ্বাস করতে পারি? কথা দাও। অরিন্দম ইতস্তত বোধ করে পল্লবীর হাতে হাত রাখে। বিশ্বাস করার কথা দেয়। পল্লবী তার হাত ধরে বলে, তুমি আমাকে ঠকাবে না তো? অরিন্দম বলে, দেখো পল্লবী, আমি একজন সাধারণ মানুষ। পল্লবী বলে, তুমি সাধারণ মানুষ, এই জন্যেই আমার তোমাকে। এই বলে অরিন্দমের গালে আলতো করে কিস করে আর বলে, তুমি কিছু বোঝো না অরিন্দম। পল্লবী চলে যায়। অরিন্দম কিছুই বুঝে উঠতে পারে না। রাতের বেলা অরিন্দম তার কলিগকে বলে, যা হচ্ছে ঠিক হচ্ছে না রে, মিথিলাকে কি বলবো আমি? কলিগ বলে, কিস টিস করিসনি তো? পরদিন সকালে এক অফিসার একটা জাহাজ আটক করেছে। আসলে এই বিল মেরে দিয়েছিল সুনীল নিজেই। তাই এই বিষয় নিয়ে প্রকাশ স্যার অফিসারকে জিজ্ঞেস করে। অফিসার বলে, লাস্ট যে বডি পেয়েছি ওটা মুন্নার নয়, আমাদের মুন্নাকে প্রয়োজন। অতএব মুন্নার পরিবর্তে আমরা এসব কিছু থামিয়ে দিতে পারি। পরদিন সকালে কলেজে কোথাও অরিন্দমকে না দেখে পল্লবী তাকে বারবার ফোন করে, তবে অরিন্দম ফোন ধরে না। তাই সময় নষ্ট না করে তুষার গিয়ে অরিন্দমের কলিগ সায়নকে বন্দুক দেখায়। আর পল্লবী জিজ্ঞেস করে, অরিন্দম কোথায়? ফোন ধরছে না কেন আমার? আপনি একটু ফোন করেন না। সায়ন ফোন করে। অরিন্দম রিসিভ করে বলে, হ্যালো, কিছু বলিসনি তো পল্লবীকে? না না, তুই কোথায় আছিস? আমি এই তো হাসপাতালে। হ্যাঁ, কোন হাসপাতালে? DMRI। আসলে আমি কলেজে কাউকে না জানিয়ে এসেছি, তুই কিছু বলিস না। আচ্ছা, কবে ফিরবি বলতো? মনে হচ্ছে 2-3 দিন লাগবে। মিথিলা একা এখানে সামলাতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, ফোন রাখ। আসলে সায়ন বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করেছিল, তবে পেরে ওঠেনি। পল্লবী জিজ্ঞেস করে, মিথিলাকে? শাওন বলে, ওর মায়ের ক্যান্সার, হাসপাতালে কেমোথেরাপি চলছে, হয়তো কোনো রিলেটিভস হবে। পল্লবী মুচকি হেসে বলে, তোমরা ছেলেরা কি ভাবো বলো তো, মেয়েরা কিছুই বোঝে না। রাতের বেলা স্বামী স্ত্রী গল্প করতে করতে বাসায় চলে আসে। আর এদিকে পল্লবী অরিন্দমের পুরো ঘর চেক করতে শুরু করে। তুষার তাদের স্বামী স্ত্রীর একটা ছবি পায়। এটা দেখে পল্লবী সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর মুন্নাদাকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি হসপিটালে আছো তো? মুন্নাদা হ্যাঁ বলে। বাড়ির মধ্যে প্রবেশ করলে স্বামী স্ত্রীর রোমান্স শুরু করে। ঠিক এই মুহূর্তে হাসপাতাল থেকে ফোন করে ডক্টর বলে, আপনাকে দ্রুত একবার হসপিটালে আসতে হবে, ইটস আর্জেন্ট। বাধ্য হয়ে অরিন্দম দ্রুত হসপিটালের দিকে রওনা করে। অরিন্দম কিন্তু পল্লবীকে সত্যি কিংবা মিথ্যা কোনোটাই বলেনি। তার জন্য পল্লবীর কাছ থেকে অরিন্দমের একটা শাস্তি প্রাপ্য। পল্লবীর বাবা বলতো, জীবনের সব পাপের শাস্তি এক জীবনে পেয়ে যায় মানুষ। অতীতে দেখা যায় পল্লবী তার বান্ধবী তানিয়ার চুল কেটে দিয়েছে। এটা দেখে তার বয়ফ্রেন্ড রেগে বলে, কি করেছো তুমি? তোমার এত সুন্দর চুল তুমি কেটে দিলে? তানিয়া বলে, তোমার রাজকুমারী লাগলে তুমি একটা পুতুল বানিয়ে নাও। এই বলেই তানিয়া তো চলে যায়। পল্লবী কাছে এসে বলে, কি যেন বলেছিলে না তানিয়াকে? আমি বিষ, আমার বিষ ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সেই বিষে নিজে তো মরবে, তোমাকেও মারবে। বুঝতে পারছেন বিষয়টা? বর্তমানে দেখা যায় হসপিটাল কর্তৃপক্ষ বলছে অরিন্দমের মায়ের কেমোথেরাপি এখানে হবে না। এই নিয়ে অরিন্দম খুব চিল্লাফাল্লা করছে। মিথিলা এ বিষয় নিয়ে মহিলা ডাক্তারের সাথে কথা বলতে গেলে মুন্না অরিন্দমকে একা দেখে তার কাছে আসে আর ফোনটা রিসিভ করতে বলে। ঠিক এই মুহূর্তে অরিন্দমের ফোন বেজে ওঠে আর সে ফোন রিসিভও করে। পল্লবী ফাস্টফুড খেয়ে বলে, তোমার যদি মনে হয় আমি কাকিমার ট্রিটমেন্ট না করিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারি তাহলে তুমি ঠিক ভাবছো অরিন্দম, আমি এটা করতে পারি। ভবিষ্যতে না আমার ফোনটা না ধরার সাহস দেখিও না প্লিজ, মা তো ঠিক থাকে না আসলে। এই বলে ফোনটা কেটে দেয়। পরদিন সকালে কাউন্টার থেকে জানানো হয় সকল বিল অরিন্দমের কাজিন পেড করেছে। এই মুহূর্তে পল্লবী কাকিমাকে হুইল চেয়ারে করে অরিন্দম আর মিথিলার সামনে নিয়ে আসেন। পল্লবী বলে, আমি পল্লবী, অরিন্দম স্যারের স্টুডেন্ট। আসলে স্যার বলেছিলেন ওনার মায়ের শরীরটা একটু খারাপ, তাই ভাবলাম একটু দেখে আসি। আমি আসার কথা আগে বললে স্যার হয়তো আমাকে আসতেই দিতেন না, উল্টো রাগ করতেন। মিথিলা বলে, না না, খুব ভালো করেছো।
আচ্ছা, তুমি তো কখনো ওর কথা আমাকে বলনি আগে। আচ্ছা বাদ দাও এসব কথা। আলাপ করে তোমার সাথে আমার ভালো লাগলো। কাকিমা বলে, এত মিষ্টি মেয়ে জানিস তো? অরিন্দম বলে, ঠিক আছে মা, এখন চলো এখান থেকে যাই। মিথিলা বলে, চলো মানে? ও যাবে না আমাদের সাথে? ওর টাকাটা তো আগে দিতে হবে। পল্লবী বলে, না না ঠিক আছে, ওসব নিয়ে চিন্তা করতে হবে না। এরপর পল্লবী মিথিলাদের সাথে রওনা করে। বাড়ি ফিরে মিথিলা তার শাশুড়িকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। অরিন্দম বাইরে দাঁড়িয়ে আছে। মিথিলা বলে, তোমাকে দেখতে ইচ্ছে করছিল। অরিন্দম বলে, এসব বন্ধ করো। তুমি চিৎকার করছো কেন? আমায় নিয়ে খেলা করার সময় তোমার কিছু মনে ছিল না? খেলা করাচ্ছি? ঠিক আছে, আমার না হয় ভুল হয়ে গিয়েছে, সরি। তবে না, গুলি তো বেরিয়ে গিয়েছে অরিন্দম। আর ট্রিগার আমরা একসাথেই টেনেছি। প্লিজ পল্লবী, এসব বন্ধ করো। আমাকে নিয়ে হচ্ছে না, এখন ওদের জীবনে ঢুকতে হবে তোমাকে। প্লিজ এসব বাদ দাও। পল্লবী হাত ধরে বলে, স্যার আমার টাকাটা লাগবে না। ও দিদি দেখেন না, জোর করে স্যার আমাকে টাকাটা ফেরত নিতে বলছে। মিথিলা কিছুটা সন্দেহের নজরে বলে, ঠিকই তো বলেছে। আচ্ছা অরিন্দম, ওকে ভেতরে নিয়ে আসো। ও খেয়ে চলে যাবে তো? পল্লবী বলে, খেয়ে চলে যাবো দিদি। মিথিলা বলে, কেন, তুমি থাকবে নাকি? না না, আরেকদিন আসবো, আজ থাক। মা দেখছেন না কতবার ফোন করছে, আর এমনিতেও এখন তো যাওয়া আসা লেগেই থাকবে, তাই না স্যার? এই বলে পল্লবী চলে যায়। রাতের বেলা দুই বন্ধু এ বিষয় নিয়ে আলাপ করে। অরিন্দম সিদ্ধান্ত নেয় এই সব ঘটনা মিথিলাকে খুলে বলবে। সায়ন চাকরি ছাড়ার কথা বললে অরিন্দম বলে, তোর কি মনে হয় আমি চাকরি ছেড়ে এখান থেকে দূরে কোথাও চলে গেলে পল্লবী সবকিছু সহজে ছেড়ে দেবে? সায়ন বলে, একটা উপায় আছে। পরক্ষণে অরিন্দম পল্লবীর মা আর কাকুকে জানায় এ বাড়িতে সে আর থাকবে না। মা বলে, আসলে পল্লবীকে জিজ্ঞাসা না করে আমরা ওর কোনো খেলনার পুতুলেও হাত দিতাম না, এমনকি পুতুল ফেলে দেওয়ার আগেও তাকে জিজ্ঞেস করতাম। অরিন্দম বলে, আমি খেলনার পুতুল নই। দেখুন স্যার, আপনারা বড় মানুষ, আপনারা মজা করতেই পারেন, বিশেষ করে আমাদের গরিবদের সাথে। তবে সরি, আমার পক্ষে এটা আর সম্ভব হচ্ছে না, ধন্যবাদ। এই বলে সে চলে যায়। পরদিন সকালে অফিস কার্যালয়ে অরিন্দম তার কাজ করছিল। হঠাৎ করে হোয়াটসঅ্যাপে কিছু ছবি আসে। এই ছবিগুলো অরিন্দম আর পল্লবীর ছবি, যা কিনা তার অজান্তে লুকিয়ে তোলা হয়েছে। রেগে অরিন্দম পল্লবীর সাথে কথা বলতে গেলে পাল্টা পল্লবী কার্যালয়ে ঢুকে খুব সাধারণভাবে স্যারদের চেয়ারে বসে পড়ে। অরিন্দম বলে, চলো বাইরে, তোমার সাথে কিছু কথা রয়েছে। পল্লবী বলে, এখানে বলুন না স্যার। এমন পরিবেশ দেখে অরিন্দম বাইরে বেরিয়ে যায় রেগে। পল্লবী তার পিছু করে বারবার স্যার বলে ডাকতে শুরু করে। এক পর্যায়ে পল্লবীর কথা না শুনলে কলেজ ভর্তি লোকের সামনে পল্লবী অরিন্দমকে নাম ধরে ডেকে ফেলে। আত্মসম্মানের বাধায় অরিন্দম পেছনে ঘুরে তাকায়। কলেজের সকল মানুষ থ হয়ে গিয়েছে। পল্লবী সকলের দিকে তাকায়। সাধারণ শিক্ষক এবং স্টুডেন্টরা আস্তে করে যে যার কাজে চলে যায়। অরিন্দম বলে, কি চাইছো তুমি? এগুলো কি? পল্লবী বলে, এগুলো আমাদের ভালোবাসার মুহূর্ত। আজ সকালে তোমার বউয়ের সাথে কথা হলো, কি ভালো মানুষ। ভালো লাগবে ও যদি এগুলো দেখে নেয়। অরিন্দম বলে, তুমি মিথিলাকে কিছু জানাবে না। পল্লবী হেসে বলে, জানানোর থাকলে এইগুলো তো আগেই মিথিলাকে পাঠাতাম, তোমাকে পাঠাতাম না। অরিন্দম বলে, কি চাও তুমি? পল্লবী বলে, তোমাকে। বাড়িতে ফেরত চাই, অপেক্ষা করবো তোমার জন্য। এই বলে চলে যায়। রাত হয়ে গিয়েছে, অরিন্দম এখনো বাড়িতে ফিরে আসেনি। পল্লবীর মাথায় কিছু কাজ করছে না। এই মুহূর্তে সেখানে একটা ছেলে চলে আসে। সে আবার চলে যেতে গেলে পল্লবী ভাই বলে ডাক দেয়। ছেলেটি কাছে গিয়ে বলে, ভাই বলে ডাকলে অনেকদিন পর। পল্লবী বলে, তুই তো অনেকদিন পর আমার কাছে এলি। ভাই বলে, তুমি তো আমাকে ঘৃণা করো তাই না? হ্যাঁ, ঘৃণা করার জন্য অধিকার থাকতে হয় রে ভাই, কিন্তু আপু, আমি তো চাই সেই অধিকার তোমার থাকুক। তার জন্য ভালোবাসতে হয় রে ভাই। আপু, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ভাই, ভালোবাসায় তো শাস্তি দেওয়ার অধিকারটাও জন্মে, তাই না? এই বলে পল্লবী হোয়াটসঅ্যাপে অরিন্দম আর পল্লবীর সেই ছবিগুলো মিথিলার ফোনে পাঠিয়ে দেয়। মিথিলা ছবিগুলো দেখার পর সাথে সাথে তার হাজব্যান্ডকে ফোন করে, তবে তার হাজব্যান্ড ফোন রিসিভ করে না। এরপর মিথিলা ওয়াশরুমে গিয়ে আবারও ছবিগুলো ভালো করে দেখতে শুরু করে। সে তো নিজের চোখকে বিশ্বাস করতেও পারছে না, তার ভালোবাসার মানুষ কিনা অন্য কাউকে ভালোবাসে। সে ভেবেছিল অরিন্দমকে সারপ্রাইজ করে দেবে। এই প্রথমবার মিথিলা মা হতে চলেছে। এসব কিছু চিন্তা করে মিথিলা কান্নায় ভেঙে পড়ে। পরদিন সকালে মিথিলার ছবিগুলো দেখিয়ে এই ব্যাপারে অরিন্দমকে জিজ্ঞেস করে। সায়ন বিষয়টা কাটানোর জন্য মিথিলাকে শান্ত হয়ে বসতে বলে। এরপর বলে, ওই দিন আসলে কলেজ কর্তৃপক্ষ পিকনিকের একটা আয়োজন করেছিল। এখন কলেজটা তো ওদের আন্ডারে চলে, তাই সব বিষয় তো আমরা মানা করতে পারি না। আমাদের তো চাকরিটা রক্ষা করতে হবে, তাই না? আর তোমার হাজবেন্ড হ্যান্ডসাম, পড়াশোনায় খুব ভালো আর বোঝায় খুব ভালো, সবাই জানে তো সে বিবাহিত। তাই হিংসায় মেয়েরা এসব দুষ্টামি করছে। মিথিলা কিছু বুঝে উঠতে পারে না। অরিন্দম বলে, তুমিও না, ওগুলো তো পিকনিকের ছবি, এত করার কি আছে? মিথিলা আচমকা অরিন্দমকে হারানোর ভয়ে জড়িয়ে ধরে। মিথিলা যে শহরে চলে এসেছে এই খবর পল্লবীর কাছে পৌঁছে যায়। গভীর রাতে অরিন্দমের ফোনে একটা মেসেজ আসে। পল্লবী বলছে, তুমি যদি এই মুহূর্তে আমার সাথে দেখা না করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব।
দ্রুত অরিন্দম কোনো মতে রেডি হয়ে বের হয়। মাঝপথে একটা ভিডিও পাঠায় যেখানে পল্লবী বলে, আমি যে তোমার জন্য নিজেকে শেষ করতে পারি, তোমার বিশ্বাস হচ্ছে না অরিন্দম? যে ভিডিও দেখে অরিন্দমের কলিজায় আর পানি থাকে। মিথিলার ততক্ষণে ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। অরিন্দম সোজা পল্লবীর বাড়িতে চলে যায়। পল্লবীকে বারবার ডাকতে শুরু করে। প্রকাশ এবং পল্লবীর মা বলে, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? অরিন্দম বলে, আপনার ভাইজি কোথায় আছে, তাকে ডাকুন। কাজের মহিলা ভেতরে খোঁজ নিয়ে এসে বলে, পল্লবী তো বাড়িতে নেই, সাথে শুভম ভাইও বাড়িতে নেই। অরিন্দম রাগ দেখাবে কি? প্রকাশ উল্টো রেগে বলে, যেখান থেকে পারো মামুনিকে খুঁজে নিয়ে আসো, আর না পারলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না। এদিকে নাছরবান্দা মিথিলা শাওনকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তোমাদের মধ্যে কি চলছে? কিছুক্ষণ পরেই দেখানো হয় মিথিলা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই খবরটা শায়ন অরিন্দমকে দেয়। অরিন্দম দ্রুত রেল স্টেশনে গিয়ে মিথিলাকে খুঁজতে শুরু করে। পরদিন সকালে মা তার মেয়ের কাছে এসে বলে, কাউকে কিছু না বলি এভাবে সারা রাত বাইরে থাকলে মা, ছেলেটাকে খুব ভালোবাসিস তাই না? পল্লবী হ্যাঁ বলে। মা বলে, ভালোবাসলে একটা আগুন জ্বলতেই থাকে, যেই আগুনটা বাহিরে আনতে হয় রে মা। মিথিলা বলে, ঠিক তোমার মতো। এতটাই বাইরে আনলে যে আমি অস্বস্তিতে পড়ে গেলাম, সরি। বাবার মতো চোখে বন্ধ করে রাখলেই হতো বলো। আচ্ছা, এই কথাগুলোও কি তুমি আবার কাকাকে বলবে নাকি? এদিকে শুভমের ফোনে ফোন বাজলে তার বাবা ছেলেকে কোথাও দেখতে না পেয়ে ফোন ওপেন করে। এক পর্যায়ে ফোনের গ্যালারিতে কালকে রাতের পল্লবী, শুভম আর মুন্নার একটা ছবি দেখতে পায়। পল্লবীর ফোনে রিং হয়। ফোনটা রিসিভ করলে মুন্না জানায়, পাখি উড়ে যাচ্ছে দিদি। শুরু হয় তাকে ফলো করা। তবে পল্লবীর গাড়ির সামনে হঠাৎ করে অন্য গাড়ি চলে আসে। গাড়ি থেকে সুনীল বের হয়ে বলে, মুন্নাকে নিয়ে একটা কথা ছিল, তোমার ভালোর জন্যই, সময় হবে? এদিকে মুন্না অরিন্দমের পথ আটকে দাঁড়ায়। এরপর তার দিকে বন্দুক তাক করে। অরিন্দম বলে, দাও, মেরে দাও। মেরে ফেললেও আজকে আমাকে আটকাতে পারবে না। এ সময় পল্লবী মুন্নাকে ফোন করে বলে, কোথায় আছো তুমি? মুন্না বলে, দিদি, পাখি ধরে ফেলেছি। পল্লবী বলে, ওসব পরে হবে, আগে নিজের জীবন বাঁচাও। দ্রুত সেই স্থান থেকে তুমি কেটে পড়ো। বাধ্য হয়ে মুন্না সেই স্থান থেকে চলে যায়। রাতের বেলা অরিন্দম ফোনে বলে, তুমি যা খুশি করো পল্লবী, তুমি ভেবো না পার পেয়ে যাবে। মিথি বাড়ি ফেরেনি, ওর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। আমি এখন থেকে আর নিজের প্রাণের ভয় করি না। বাই। আপনার জীবনে কখনো এরকম হয়েছে যখন মনে হয় চারিপাশের সকলে আপনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে? যদি না হয় জীবনে একবার হলেও এমন দিন আসবে। সকলের জীবনেই এমন দিন আসে। ঠিক তেমনি অরিন্দমের জীবনেও এসেছে। হাতে বন্দুক থাকলে হয়তো অরিন্দম নিজের হাতেই অনেককে শেষ করে ফেলতো। অরিন্দম থানায় চলে এসেছে। থানায় এসে মিথিলাকে দেখতে পায়। আসলে মহিলা কনস্টেবলই অরিন্দমকে ফোন করে মিথিলার ব্যাপারে বলেছিল। মাঝরাতে রাস্তায় একা দেখে কনস্টেবল তাকে ধরে নিয়ে আসে। এ নিয়ে যদিও পুলিশ অফিসার অরিন্দমকে অনেক ধরনের কথা শোনায়। মিথিলা রেগে সে স্থান থেকে চলে যায়। অরিন্দম তার পিছু দৌড়াতে শুরু করে। অন্যদিকে মুন্না সুনীলদার কাছে এসেছে। পল্লবী তার কাছে আসতে বলেছিল। আপাতত মুন্না এখানে গা ঢাকা দিয়ে থাকবে। এদিকে তারা দুজনে বাড়িতে চলে এসেছে। ফোনের আওয়াজে মিথিলা বলে, নাও ফোন ধরে কথা বলো। কি লজ্জা করছে তোমার? অরিন্দম ফোনটা হাতে নিয়ে বলে, সায়ন ফোন করেছে। তবে মিথিলা ফোনটা নিজ হাতে নিয়ে স্ক্রিন দেখালে বোঝা যায় পল্লবী ফোন করেছে। অরিন্দম বলে, বিশ্বাস করো। মিথিলা বলে, এই শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না। এই বলে রাগ দেখিয়ে মিথিলা ঘরের মধ্যে প্রবেশ করে। অরিন্দম ফোনটা রিসিভ করলে পল্লবী বলে, এখান থেকে নিজের ইচ্ছায় গিয়েছ, তবে ফেরাটা আমার ইচ্ছেতে হবে। আচ্ছা, নিজের বন্ধুর মুখ থেকে কোন শব্দ শুনতে চাও? অরিন্দম বলে, পল্লবী, তুমি এমন কিছু করবে না। বিশ্বাস করো, আমি এমনটা করতেও চাই না। পল্লবী, প্লিজ সায়নের কিছু করো না। বিশ্বাস করো, আমি করতেও চাই না কারো ক্ষতি, কিন্তু সেই প্রথম দিন থেকে ও তোমার আর আমার মধ্যে ঢুকেই চলেছে। তুমি কি চাচ্ছ পল্লবী? তুমি তো জানো অরিন্দম, আমি কি চাই। ভোর পর্যন্ত এখানেই আছি, অপেক্ষা করছি তোমার জন্য। ফোন কেটে দেয়। কিছুক্ষণ পরে একটা ভিডিও আসে যেখানে সায়নের শরীরে পেট্রোল ঢালা হচ্ছে। অরিন্দম নিরুপায়, তাও আবারও রওনা করে। মিথিলা নিজের মনকে শক্ত করে অরিন্দমের মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। ভোরবেলা অরিন্দম খুব টেনশনে আছে। পল্লবীকে জিজ্ঞেস করে, সায়ন কোথায়? পল্লবী বলে, টেনশন নিও না, সায়ন স্যার ঠিক আছে। অরিন্দম বলে, দেখো, তুমি এখানে ডেকেছো বলে এসেছি, না হলে আমার এখন মিথিলার সাথে থাকার কথা। পল্লবী বলে, বারবার মিথিলার কথা কেন বলো? আমাকে রাগিয়ে দিচ্ছ কেন? আমি ডাকলে তো তুমি না এসেও থাকতে পারো না। এই মুহূর্তে সেই কক্ষে উকিল চলে আসে। উকিলের সাথে পল্লবী কুশল বিনিময় করে। উকিল বলে, মামনি, তোমার জন্য কি করতে পারি বলো? পল্লবী বলে, একটা ডিভোর্স করাতে হবে। উকিল জিজ্ঞেস করে, কার? পল্লবী অরিন্দমকে ইশারা করে। অরিন্দম রেগে বাইরে চলে যায়। নদীর মধ্যে প্রকাশ স্যার পুলিশ অফিসারকে বলে, আমাদের যেসব অবৈধ কাজ রয়েছে মানব পাচারের ব্যাপারে, এইসব কিছুর দায়ভার পল্লবীর উপর ফেলে দিতে হবে। তার পরিবর্তে আমি মুন্নাকে আপনার হাতে তুলে দেব, যাতে করে আপনি আপনার পুলিশি পোশাকে আরও একটি স্টার পেয়ে যাবেন। আর তাছাড়া আমাদের কুশল বিনিময় তো থাকবেই। একটা কথা, এই ডিল
আপনার আর আমার মধ্যে থাকবে, এই কথাটা যেন কোনোভাবেই তোমার কানে না যায়, অর্থাৎ পল্লবীর মায়ের কানে না যায়। কলেজের মধ্যে স্টুডেন্টরা পল্লবী আর অরিন্দমকে নিয়ে নানা ধরনের বাজে কথা বলে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে অরিন্দম পল্লবীকে একটা চড় দিয়ে বসে। এটা দেখে সকল স্টুডেন্টরা চলে যায়। পল্লবীর চোখ ছলছল পানি, তবুও মুখে হাসি। এই খবর প্রকাশ স্যারের কাছে চলে যায়, আর প্রকাশ স্যার সিদ্ধান্ত নেয় এর একটা শাস্তি অরিন্দমকে দিয়েই ছাড়বে। পল্লবী মিথিলার সাথে দেখা করে। মিথিলা জিজ্ঞেস করে, তুমি অরিন্দমকে ভালোবাসো? পল্লবী হ্যাঁ বলে। আসলে কি বলো তো দিদি, ও আমার লাইফে না আসলে আমি নতুন করে কাউকে বিশ্বাস করতে পারতাম না। ভালোবাসা, সম্পর্ক, যত্ন সবকিছুই স্যার আমাকে শিখিয়েছেন। মিথিলা জিজ্ঞেস করে, অরিন্দম তোমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকেছে? চোখ থেকে চোখ পড়েনি এমন হয়েছে? কখনো তোমাকে হারিয়ে ফেলার ভয় পাগলের মতো খুঁজেছে? যন্ত্রণা দিয়েছে, ইগনোর করেছে? যে ভালোবাসে সে যন্ত্রণাও দেয়, আর আমরা মেয়েরা সেটাকে গয়না মনে করি। তা না হলে অনেক পুরুষের কপালে দুঃখ থাকতো। কত সুন্দর একটা কথা, তাই না? অন্যদিকে এতক্ষণ পল্লবী যা বলেছে সব কিছু মিথিলা রেকর্ড করে অরিন্দমের ফোনে পাঠিয়ে দিয়েছে। অরিন্দম তৎক্ষণাৎ মিথিলাকে ফোন করে, তবে মিথিলা ফোনের সিম খুলে ফেলে দেয়, যার জন্য তার ফোনে ফোন যায় না। বাড়ির মধ্যে শাশুড়ি কিছুটা আন্দাজ করতে পারে ছেলে বৌমার মধ্যে ঝগড়া হয়েছে, তাই বলে, তোরা ঝগড়া করেছিস? কতটা করেছিস? মিথিলা বলে, তোমার ছেলে আসলে তোমার ছেলের কাছ থেকে শুনো। আচ্ছা মা, আমি যদি একটু অন্যরকম সাজি তাহলে কেমন লাগবে? পরবর্তীতে মিথিলা পার্লারে যায়। পল্লবী তার লোককে ফোন করে জিজ্ঞেস করে অরিন্দম কোথায়। তুষার বলে, মাঝ নদীতে নৌকার উপর দাঁড়িয়ে রয়েছে একা। পল্লবী দ্রুত সেখানে চলে আসে। অরিন্দমের এই অবস্থা দেখে মনে মনে অনেকটা ভয় পায়। অবশেষে তার চোখের সামনে অরিন্দম পানিতে ঝাঁপ দেয়। পল্লবী তাকে টেনে টুনে ডাঙায় নিয়ে আসে। অরিন্দমের প্রাণ যায় যায় অবস্থা। পল্লবী বলে, সাঁতার জানো না, ঝাঁপ দিতে কেন গেলে? অরিন্দম বলে, ভালোই তো হতো, সবকিছু শেষ হয়ে যেত। সবকিছু তো আমার থেকেই শুরু হয়েছে। কিছুক্ষণ পর সেই জায়গার মন্দিরে বসে অরিন্দম চা খাচ্ছে। পল্লবী ড্রেস পাল্টে শাড়ি পরেছে। পল্লবীকে দেখে অরিন্দমের তার স্ত্রীর কথা মনে পড়ে। পল্লবী অরিন্দমের কাছে বসে বলে, অবাক হয়েছ? অরিন্দম বলে, আমি আর কিছুতেই অবাক হই না। পল্লবী বলে, কিন্তু আমি অবাক হয়েছি মিথিলাকে দেখে। সত্যি একটা মানুষ এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে? মিথিলাকে না দেখলে বুঝতে পারতাম না। জোর করে ভয় দেখিয়ে কাউকে সাথে রাখা যায় না অরিন্দম। কি বলতো, মানুষ আসলে ঘর খোঁজে নিজের জন্য। আমার ভুল হয়ে গিয়েছে। আচ্ছা অরিন্দম, তোমার কাঁধে একবার মাথা রাখলে তুমি রাগ করবে না তো? অরিন্দম চুপ করে থাকে। পল্লবী তার কাঁধে মাথা রেখে কান্না করে। এরপর পল্লবী নিজ হাতে মিথিলার প্রেগনেন্সি রিপোর্ট অরিন্দমকে দেখায়। পল্লবী অরিন্দমের হাত ধরে বলে, চলো তোমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। স্টেশনে ছেড়ে দিয়ে আসার পর পল্লবী তার বাড়ির উদ্দেশ্যে রওনা করে। পল্লবী তো মন থেকে অরিন্দমকে ভালোবেসেছিল, তাই কষ্টে কান্না করছে। মাঝপথে কিছু গুন্ডারা পল্লবীকে আটক করে। অরিন্দম বাড়ি ফিরে এসেছে। এই মুহূর্তে ডক্টর ফোন করে জানায়, মিথিলার কথায় মনে হলো এই ব্যাপারে আপনি কিছু জানেন না, তাই আপনাকে আলাদা করে ফোন করলাম। মিথিলা বাচ্চাটা নষ্ট করতে চাচ্ছে। এ কথা শুনে দ্রুত অরিন্দম হসপিটালে চলে যায়। মিথিলাকে দেখে বলে, তুমি যা ভাবছো দেখছো তা কিচ্ছু সত্যি নয় মিথিলা। মিথিলা বলে, কোনটা সত্যি কোনটা মিথ্যে কি করে বুঝবো? যেভাবে বাচ্চাটার কথা তোমাকে জানানোর প্রয়োজন মনে করিনি, সেভাবে একাই সবটা সামলে নেব। এমন পরিবারে বাচ্চাকে আনবো না, যেখানে তার বাবা বাড়িতে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড রেখে মিথ্যে কথা বলে ঘুরে বেড়ায়। এসব কথা কিন্তু আমাকে পল্লবীর কাছ থেকে শুনতে হয়েছে। তুমি জানো এই কমাস আমার উপর দিয়ে কত কিছু গিয়েছে, আমাদের প্রেগনেন্সি, মায়ের কেমো। আমি তো এত কিছু চাইনি অরিন্দম। অরিন্দম তাকে জড়িয়ে ধরে বলে, মিথি প্লিজ, আমাদের চার উপর সবকিছু সবসময় থাকে না। আমি তো সাধারণ মধ্যবিত্ত হয়ে কাটিয়ে দিতে চেয়েছিলাম। মা, আমি, তুমি, আমাদের সন্তান, সবকিছু করবো তোমাদের জন্য। শুধু এইটুকু সময় চাচ্ছি, এরপর যদি তুমি চাও নষ্ট করে দিও, আমি আটকাবো না। তবে প্লিজ একটু সময় দাও। বাড়িতে ফেরার পর অরিন্দমের নাম্বারে আননোনকেও ফোন করে। অরিন্দম ফোনটা রিসিভ করলে ও পাশ থেকে বলে, তোকে একটা ভিডিও পাঠিয়েছি, তুই তো আসবি, সাথে মুন্নাকেও আমার চাই। এই বলে ফোন কেটে দেয়। ভিডিও ওপেন করলে দুজনে মিলে দেখতে পায় পল্লবীকে কিডন্যাপ করা হয়েছে। এই একই ভিডিও মুন্না আর পুলিশ অফিসার দেখে নেয়। পুলিশ জিজ্ঞেস করে, ভিডিওটা কে পাঠালো? প্রকাশ বলে, অরিন্দম। আচ্ছা, বডি কি করে আনবে সেটা তোমাদের জানা আছে তো? কনস্টেবল হ্যাঁ বলে অফিসার সহ বাইরে বেরিয়ে যায়। বাড়িতে মিথিলা বলে, ওর যদি কিছু হয়ে যায়? অরিন্দম বলে, হলে হোক, তাতে আমার কি। এই মুহূর্তে প্রকাশ স্যার ফোন করে নাটক শুরু করে। সারাদিন তো অরিন্দমের সাথেই ছিল পল্লবী, তাহলে হুট করে কিডন্যাপার কি করে পল্লবীকে নিয়ে গেল? আর কি, আবারও অরিন্দমকে পল্লবীকে খোঁজার হুমকি দিতে শুরু করে। তারা ইচ্ছাকৃতভাবে কিডন্যাপিং এবং মার্ডারের দায়ভার অরিন্দমের উপর দিয়ে দিতে চাচ্ছে। অবশেষে কোনো অপশন না পেয়ে অরিন্দম সিদ্ধান্ত নেয় ফ্যামিলি সহ সেই স্থান থেকে পালিয়ে যাবে। মিথিলা বলে,
আমরা পালিয়ে গেলেও ওরা আমাদের খুঁজে বের করতে পারবে। তাই অরিন্দম, আমি যা বলছি মন দিয়ে শোনো। অন্যদিকে প্রকাশ তার লোকের বলে দেয় মুন্নাকে নর্মালি পুলিশের হাতে তুলে দিতে, তবে পল্লবী আর অরিন্দমকে হত্যা করতে হবে। এ কথা মা বাইরে থেকে শুনে নেয়। দৌড়ে গিয়ে প্রকাশকে বলে, মাঝে মাঝে নিজের উপর ঘৃণা হয়, তোমার মতো মানুষকে আমি বেছে নিয়েছিলাম, পল্লবীর যদি কিছু হয়। এ সময় প্রকাশ বলে, আমার সাজানো প্ল্যানটা নষ্ট হলে আমি কাউকে ক্ষমা করব না। এক পর্যায়ে এই নিয়ে তর্কাতর্কি চলে। চোখের পলকে প্রকাশ পল্লবীর মাকে সজোরে আঘাত করে, তিনি সেখানেই জ্ঞান হারা হয়ে পড়ে যায়। মুন্না কোনো মতে পল্লবীর কাছে চলে যায়, এরপর গুন্ডাদের সাথে গুলির মাধ্যমে যুদ্ধ করতে শুরু করে। আর দূর থেকে পুলিশ অফিসাররা এসব কিছু দেখছিল। এই মুহূর্তে খেয়াল করে অরিন্দম সেই স্থানে চলে এসেছে। অরিন্দম সেই স্থানে গিয়ে একটা লোহার রড দিয়ে সকলকে মারতে শুরু করে। এরপর পল্লবীর হাত খুলে দেয়, তবে পেছন থেকে কেউ একজন মাথায় সজোরে আঘাত করে। মুন্নাও আহত। ভোর হতেই পুলিশেরা সেই কারখানায় প্রবেশ করে। পল্লবী কোনোভাবে নিজের হাত খুলে অরিন্দমের কাছে গিয়ে বারবার ডাকতে শুরু করে। এই মুহূর্তে পুলিশ ঢুকে পড়ে। গুন্ডারা তাদের চোখের সামনে পল্লবীকে গুলি করে। চোখের সামনে অফিসার এসব কিছু দেখছে, কারণ তাদের প্ল্যান মাফিক সবকিছু হচ্ছে। ঠিক এইভাবে গত কয়েক বছর আগে প্রকাশ তার আপন ভাইকে মেরেছিল, আর পেছনে তার স্ত্রী ছিল। তাদের বাবা সকল সম্পত্তি প্রকাশের বড় ভাইয়ের নামে দিয়ে শুধুমাত্র এই কারখানাটা প্রকাশের নামে করেছিল। তাই ভেতরে ভেতরে একটা রাগ রয়ে গিয়েছে। প্রকাশ ভেবেছিল হয়তো কিছুটা অংশ তার ভাই তার নামে করে দেবে, তবে সবকিছু পল্লবীর নামে করে দেওয়া হয়েছে। পত্রনায়ক হেসে বলে, এই দুনিয়ার একমাত্র জিনিস স্বভাব, যা কোনো না কোনো দিন প্রকাশ পাবেই। একদিন না একদিন মানুষ তার রং দেখাবেই। আমাদের নিজেদের মধ্যে ঝামেলা আমার মৃত্যুর মাধ্যমে শেষ হবে, তাই না রুমা? আমার মৃত্যুর ব্যাপারে পল্লবীকে কিছু জানিও না, তাহলে ও কিন্তু সবকিছু ছাড়খাড় করে দেবে। ওর ক্ষতি করার চেষ্টা করলে তোমরা নিজেরাও পার পাবে না, এটা মনে রেখো। প্রকাশ সজোরে আর একটা বাড়ি দিয়ে পল্লবীর বাবাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেয়। পরদিন সকালে এক অফিসার এসে বলে, আপনার ভাইজির কিডন্যাপিং এবং মৃত্যু নিয়ে কথা বলতে এসেছি, কিন্তু এখন দেখছি আপনার ভাবি রুমাও মিসিং। কোর্ট অর্ডার কি হাতে পেয়েছেন? ব্যবসা বাড়ি সবই তো আপনার হাতে, খুব সুবিধা হচ্ছে তাই না? উকিল বলে, কোনো মিসিং ডায়েরি যখন হয়নি তখন কিসের ভিত্তিতে আপনারা জিজ্ঞাসাবাদ করতে এসেছেন? অফিসার বলে, হয়েছে তো। শুভম তখন এসে বলে, আমি করেছি ডায়েরি। ঠিক এর পেছনে পল্লবী আর অরিন্দমকে দেখা যায়, সাথে আমাদের সে পুলিশ অফিসার রয়েছে। আসলে অনেক আগে পল্লবী পুলিশ অফিসারকে টাকা দিয়ে হাত করে নেয়, কারণ পল্লবী জানতো এই অফিসারের মেয়ের ভালো ফিউচারের জন্য, স্ত্রীর নতুন ফ্ল্যাট কেনার চাহিদার জন্য প্রচুর টাকার প্রয়োজন। আর এই টাকার বদলে পুলিশকে মুন্নার সকল খুনের দায় বিষয়টা ধামাচাপা দিতে হবে। প্রকাশের প্ল্যানিং পল্লবী আগেই টের পেয়ে গিয়েছিল, তাই এই প্ল্যানিং কন্টিনিউ রাখতে বলে। বর্তমানে পল্লবী বলে, তোমার সাথে আমার বাবার রক্তের মিল রয়েছে, তাই তোমাকে প্রাণে মারতে চাই না। পুলিশ অফিসার প্রকাশকে ধরে নিয়ে যায়। এখানে কিন্তু শেষ নয়, বড় একটা টুইস্ট রয়েছে। মিথিলা বুঝতে পেরেছিল যে কোনো মূল্যেই হোক পল্লবী অরিন্দমকে হাতছাড়া করবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় ডিভোর্স ফাইল করবে, যাতে করে তারা 6 মাস সময় হাতে পায়। এটাই হবে তাদের জন্য সেভ স্পেস। একবার পল্লবীর বিশ্বাস অর্জন করতে পারলে তারা ঠান্ডা মাথায় অন্য কোথাও পালিয়ে যেতে পারবে। এখন এই অবস্থায় কোথাও চলে গেলে পল্লবী ঠিক খুঁজে বের করবে। পল্লবী ভেবেছিল তাদের ডাঙায় তুলে তোড়বে তোড়বে মারবে। মিথিলা প্ল্যান করে গোটা সমুদ্র তৈরি করে দিয়েছে, কারণ পল্লবীকে তো ছাড়ার সুযোগ নেই। ছেড়ে দিলেই তো নতুন খেলায় মেতে উঠবে। ওকে বিশ্বাস করাতে হতো অরিন্দম ওর ভালোবাসার খেলার পুতুল। ঠিক এই জন্যই পল্লবীর হাতে পুতুল ধরিয়ে দিয়ে মিথিলা পুরো সমুদ্রকে শান্ত করে দেয়। এখন বাকি আসল তুরুপের তাস। পরদিন পল্লবী অসম্ভব সুন্দর করে সেজেছে। অরিন্দম পল্লবীর হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে, মিথিলা রাজি হয়ে গিয়েছে, ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছে। পল্লবী খুশিতে অরিন্দমকে জড়িয়ে ধরে। নাটক পরিপূর্ণ রাখতে অরিন্দম বাধ্য হয়ে বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাটা শেষ করে দেব। এই কথায় তো পল্লবী আরো খুশিতে শেষ। বর্তমানে রুমা এক হাতে তার ব্যবসা বাণিজ্য সামলাচ্ছে। পল্লবী অরিন্দমের জন্য একটা আংটি কিনেছে। এই মুহূর্তে পল্লবীর ফোনে একটা ভিডিও আসে, যেখানে মিথিলা আর অরিন্দম অনেকদিন পর দেখা করেছে। এতদিন পর স্বামী স্ত্রী নিজেদের দেখে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নেয়। তবে এদের ভালোবাসা তো পল্লবীর চোখের কাটা হয়ে দাঁড়ায়। ডাক্তারের মাধ্যমে মিথিলার সাথে কথা বলে মুন্না বুঝে নেয় স্বামী স্ত্রীর মধ্যে মিল রয়েছে, শুধুমাত্র পল্লবীকে ধোঁকা দিচ্ছে। পল্লবী এতদিন হোটেলে ছিল, অনেকদিন হওয়াতে জায়গা চেঞ্জ করার প্ল্যান করে। তাই অরিন্দম তাকে নতুন ঠিকানা বলে দিয়ে একজন ড্রাইভারকে হোটেলের সামনে পাঠায়। পল্লবী অরিন্দমকে বলে, কোথায় যাচ্ছ? অরিন্দম বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এখন বলা যাবে না। হোটেল থেকে মিথিলা বেরিয়ে গেলে অরিন্দম বের হয়। খানিকটা রাস্তা পার হওয়ার পর শর্টকাট নিতে গেলে সামনেই একটা ট্রাকের মধ্যে থাকা ড্রাইভার অরিন্দমের দিকে গুলি ছোড়ে।
অরিন্দম বাইক নিয়ে ঘুরে মেইন রোডে চলে যায়। আর এর পরের দৃশ্য তো আমরা কাহিনীর শুরুতেই দেখতে পেয়েছি। হসপিটালে মিথিলার অবস্থা খুবই খারাপ। শাশুড়ি মা অঝরে কান্না করছে। বন্ধু এখনো তার বিপদে শতবার সাহায্য করে যাচ্ছে। অরিন্দমের ফোনে পল্লবীর বাবার মৃত্যুর রহস্যের ভিডিওটা কেউ সেন্ড করে দেয়। অরিন্দম সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে পল্লবীকে শাস্তি দিয়েই ছাড়বে। জীবনের শেষ কাঠগড়ায় সে দাঁড় করিয়েই ছাড়বে পল্লবী। বাবার মৃত্যুর ভিডিও যখন পল্লবী পায় সে কান্নায় ভেঙে পড়ে। হাত থেকে ফোন পড়ে যায়। ছোট ভাই এই ফোনের ভিডিও দেখে নেয়। মনে হয় যেন মানসিক ভারসাম্য হারিয়ে মায়ের দিকে অপলক দৃষ্টিতে পল্লবী তাকিয়ে রয়েছে। এরপর বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতের বেলা তারা দুজনে এক ছাদের নিচে দেখা করে। অরিন্দম তার মিথিলাকে হারানোর ভয়ে চিৎকার করে কান্না করে। পল্লবী বুঝতে পারে কাছের মানুষকে কাছের মানুষ যখন আঘাত করে তখন কতটা কষ্ট হয়। শুভম এই ভিডিওটা পুলিশকে দেখায়, অর্থাৎ পল্লবীর মাকে পুলিশ আটক করে। এদিকে অরিন্দম বলে, আমার আর বাঁচতে ইচ্ছে করে না জানো, মনে হচ্ছে মরে যাই। আবার এক মুহূর্তের জন্য মনে হয় মিথিলার জন্য অপেক্ষা করি। আমি কি কখনো তোমাকে ভালোবেসেছিলাম? হ্যাঁ, ভালোবাসা অনুভব করেছি অনেকবার। আচ্ছা, এখান থেকে লাফ দিলে পরকালে কি আমরা দুজনে একসাথে থাকতে পারবো? পল্লবী বলে, হয়তো। দুজনেই সিদ্ধান্ত নেয় জীবন শেষ করে দেবে। শেষ মুহূর্তে পল্লবী পা বাড়ায়, তবে অরিন্দম আস্তে করে পল্লবীর হাত ছেড়ে দেয়। জীবনের বিষাক্ত সাপটা শেষ হয়ে গিয়েছে। অরিন্দম এটাই চেয়েছিল। এখন শুধু অরিন্দম মিথির অপেক্ষায় রয়েছে, কবে মিথি তাকে ইশারায় ডাকবে। এই সুন্দর সিরিজের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।